প্রিয় শিক্ষার্থী, আজ আমরা কথা বলবো মাইকেল মধুসূদন দত্তের কবিতার একটি অংশ, বিভীষণের প্রতি মেঘনাদ। এটি একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য। এটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের অংশ বিশেষ। তো আজ আমরা এই কবিতাটা নিয়ে কথা বলবো। তো মূল আলোচনায় আসার আগে আমরা একটা ছোট্ট গল্প শুনে আসি। আমরা ছোট সময় দাদা দাদির কাছে, নানা নানির কাছে গল্প শুনতে পছন্দ করতাম। তারা আমাদের বিভিন্ন রকম রূপকথার গল্প, পৌরাণিক গল্প শোনাতেন। সেরকমই একটি গল্প শুরু করি। এক ছিল রাজা। রাজার নাম কি, কোন দেশ, সেটা জিজ্ঞেস করলে আর গল্প হতো না। আমাদের ছোট সময় শোনা গল্পগুলো এমনই ছিল। কিন্তু আমি আজ যে গল্প বলতে চাচ্ছি, সেই গল্পের রাজার নাম আছে এবং তার রাজ্যের নামও আছে। আমাদের আজকের এই গল্পের রাজার নাম রাজা দশরথ। তার রাজ্যের নাম অযোধ্যা। রাজা একদিন অসুস্থ হয়ে পড়লেন, অনেক অসুস্থ হয়ে পড়লেন। রাজার এক স্ত্রী কেকয়ী রাজাকে অনেক সেবা যত্ন করলেন। সেবা যত্ন করে রাজাকে সুস্থ করে তুললেন। রাজা খুব খুশি হলেন এবং রানীকে দুটো বর দিতে চাইলেন। রানী তখন বললেন, এটা আর এমন কি, তুমি আমার স্বামী, তোমার সেবা করা আমার দায়িত্ব। আমি আমার দায়িত্বের জায়গা থেকে, আমি আমার ভালোবাসার জায়গা থেকেই এটা করেছি, এর জন্য কোনো বর দিতে হবে না। তো রাজা তার সেটা শুনবেন না। রাজা বললেন, তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, নাই বা তোমার হলো প্রয়োজন। তোমার হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমার দিতে ইচ্ছে করছে। তখন রানী বললেন, ঠিক আছে, যখন দিতেই চাও পরে দিও, আমি সময় মতো চেয়ে নিব। আমরা সেই সময়ের অপেক্ষা করি, দেখি কখন সময় আসে। এই ফাঁকে আরেকটি গল্প বলি। আর এক ছিল রাজা। রাজার নাম দশানন। রাজ্যের নাম স্বর্ণলঙ্কা। রাজার একটি ভাই আছে, নাম বিভীষণ, যাকে আমাদের কাজে লাগবে। অন্য ভাইও আছে, সেটা আমাদের খুব কাজে লাগবে না। রাজার একটি ছেলে মেঘনাদ, আরো সন্তান আছে, আরো স্ত্রী আছে, আপাতত আমাদের তাদের লাগছে না। একটা বোন আছে সর্পরেখা, একেও আমাদের লাগবে। তো আমরা দুটো রাজা এবং দুটো রাজ্যের কথা শুনলাম। ফিরে যাই আমাদের অযোধ্যার রাজা দশরথের কাছে। রাজা দশরথ যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, তখন তিনি নিয়ম অনুসারে তার বড় পুত্র রামচন্দ্রকে তার রাজ্যের দায়িত্ব অর্পণ করতে চাইলেন এবং সেজন্য তিনি সব আয়োজন সম্পন্ন করলেন। সব অতিথি চলে আসছে, বিভিন্ন রাজ্যের রাজন্যবর্গ আসছে। আজ রামচন্দ্রের অভিষেক অনুষ্ঠান হবে।
এ সময় রাজার সেই যে স্ত্রী কেকই, রাজা যাকে দুটো বর দিবেন বলে কথা দিয়েছিলেন, তিনি মঞ্চে হাজির। মহারাজ, আমাকে দুটো বর দেওয়ার কথা ছিল, আপনার মনে আছে? বলছে, হ্যাঁ মনে আছে, বলো তোমার কি চাই। বলছি যে আমার ছেলে ভরতকে রাজত্ব দিতে হবে, আর রামকে 12 বছরের জন্য নির্বাসন দিতে হবে। রাজা তো আকাশ থেকে পড়লেন, সেটা কি করে হয়? এটা তো হতে পারে না, তুমি অন্য কিছু চাও। কিন্তু রানীর এক কথা, না আমার এটাই চাই, আপনি আমাকে কথা দিয়েছেন আমাকে বর দিবেন, এখন আপনি যদি আমার কথা না রাখেন, আপনার কথা না রাখেন, তো আপনি সত্য ভ্রষ্ট হবেন। রাজা এবার পড়ছেন বিপাকে, যেহেতু রানীকে কথা দিয়েছেন, কথা রাখতে হয়। আবার রামচন্দ্র কোনো অপরাধ করেনি, বিনা অপরাধে তার রাজত্ব পাওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা এবং 12 বছরের নির্বাসন দণ্ড দেওয়া, দুটোই অপরাধ। রাজা এখন কি করবেন? রামচন্দ্রকে নির্বাসনে দিলে সেটাও অপরাধ, আবার রানীকে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা না রাখলেও অপরাধ। এই সংকট মুহূর্তে রামচন্দ্র বাবাকে উদ্ধার করার জন্য নিজে এগিয়ে আসছেন। বাবা, আমি নির্বাসনে যাব, তুমি যেহেতু মাকে কথা দিয়েছ, মাকে দেওয়া কথা তুমি পূর্ণ করো। রাম নির্বাসনে চলে গেলেন, সাথে সতীসাধ্যী স্ত্রী সীতা এবং ছোট ভাই লক্ষণ চলে গেল পঞ্চবটী বনে নির্বাসনে। আমরা যে রাবণ রাজার কথা বলেছিলাম, রাবণ রাজার বোন শূর্পণখা এই পঞ্চবটী বনে ঘুরছে। এখানে তার রামচন্দ্রের সাথে দেখা, রামচন্দ্রকে তার ভালো লেগেছে, মনে লেগেছে, সে কথা তাকে জানিয়েছে। রামচন্দ্র সীতার প্রতি একনিষ্ঠ, সেই জন্য সে লক্ষণের কাছে পাঠিয়েছে, তুমি লক্ষণের কাছে যাও। শূর্পণখা যখন লক্ষণকে প্রেম নিবেদন করেছে, লক্ষণ রিসিভ করতে পারত, ফিরিয়ে দিতে পারত, অনেক কিছু করা যেত, কিন্তু সে তার কিছু না করে শূর্পণখার না কুড়িয়ে দিল তীর মেরে। তাকে অপমান করা হলো, যাচ্ছে তাই ভাবে অপমান করা হলো। শূর্পণখা রাজার বোন, আমার বোনকে যদি কেউ অপমান করে, আমার জীবন থাকতে আমি তাকে ছেড়ে দিব? তাহলে রাবণ রাজ তার বোনের অপমান, এই অপমানের প্রতিশোধ তিনি নিবেন না, সেটা হয়। শূর্পণখা ভাইয়ের কাছে যে কান্নাকাটি করে নালিশ করছে, বোনের প্রতিশোধ নেওয়ার জন্য, বোনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ রাজা চলে আসছেন পঞ্চবটী বনে। চাইলে লক্ষণকে মেরে ফেলতে পারতেন, তার জন্য এটা কোনো কঠিন কাজ ছিল না, কিন্তু সেটা তিনি করলেন না। তিনি চাইলেন, আমার বোনের গায়ে হাত দিয়েছি, তাতে আমার ভিতরটা কিভাবে জ্বলছে এটা তোকে বুঝতে হবে, মেরে ফেললে বুঝবি না। সেই জন্য তার পরিবারের নারীকে, মানে সীতাকে, সুকৌশলে চাতুর্যের সাথে অপহরণ করে নিয়ে গেছে লঙ্কাপুরীতে, বন্দি করে রেখেছে অশোক বনে।
তো এখন রাম বনের যত বানর এবং হনুমান বাহিনী আছে লক্ষ্মণকে সাথে নিয়ে সীতাকে উদ্ধার করার জন্যে লঙ্কাপুরীতে আক্রমণ করছে। সেটাই স্বাভাবিক। দুপক্ষের যুদ্ধ হয়েছে, যুদ্ধে রামের সৈন্যরা পরাজয় বরণ করেছে, লক্ষ্মণ মারা গেছে, আবার যুদ্ধ শুরু হচ্ছে, যুদ্ধ শেষ হচ্ছে না। এবং একটা পর্যায়ে রামের এরা বুঝতে পেরেছে রাবণের ছেলে মেঘনাদকে সম্মুখ সমরে হারানো যাবে না। সেজন্য তারা একটি কূটকৌশল অবলম্বন করছে। আবার যখন মেঘনাদকে সেনাপতি করে যুদ্ধে পাঠানো হবে, মেঘনাদ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজার্চনা করছে, পূজার্চনা শেষে সে যুদ্ধে যাবে। নিকুম্ভিলা যজ্ঞাগার এমন দুর্গম, এমন সুরক্ষিত একটি জায়গায় যে বাইরের কোনো মানুষের পক্ষে এই মন্দিরে পৌঁছানো দূরে থাক, খোঁজ পাওয়াই সম্ভব না। তো সেখানে বসে মেঘনাদ পূজার্চনা করছে, প্রার্থনা করছে। সে প্রার্থনা শেষ করে যুদ্ধে যাবে। এর মধ্যেই সে দেখল তার মন্দিরের মধ্যে লক্ষ্মণ। অবাক বিস্ময় লক্ষ্মণের দিকে তাকিয়ে আছে মেঘনাদ। কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে লক্ষ্মণ এখানে পৌঁছাতে পারে। তখন সে বিস্ময়ে বলছে, হায় বিধাতা, তুমি আমার শত্রুর বেশ ধরে আমার সামনে এলে। সে মনে করছে তার বিধাতাই হয়তো শত্রুর বেশ ধরে তার সামনে এসছে। লক্ষ্মণ বলছে, না, আমি তোর বিধাতা না, আমি তোর জম। আমি তোকে এখন হত্যা করব। মেঘনাদ কি বলে, সে তুমি আমাকে হত্যা করবে? ঠিক আছে, আসছো, বসো, বিশ্রাম নাও, আমি অস্ত্র নিয়ে আসি, দেখি তুমি কতটুকু পারো, আমি কতটুকু পারি। লক্ষ্মণ বলছে, না, এখানে এই অবস্থায় আমি তোমাকে হত্যা করব। তো মেঘনা বলছে, এটা তো যুদ্ধের রীতি না। লক্ষ্মণ বলছে, মারি ওরি পারি যে মতে। সে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না, যুদ্ধের যে নিয়ম সেটা সে মানছে না। বলছে, না, আমি তোমাকে এখন এইখানেই মারব। মেঘনাদ বলছে, লঙ্কাপুরীতে এমন কোনো শিশু নাই যে এটা শুনে হাসবে না। বীরের গায়ে কলঙ্ক লাগতে দিও না, এমন কাজ তুমি করো না। বলছে, না, আমি তোকে এখানেই মারব। মেঘনা যখন দেখছে যে না, সে কোনোভাবেই নিয়মকানুন মানছে না, সে যুদ্ধের যত নিয়মকানুন সব ভেঙে ফেলে সে তাকে আক্রমণ করতে উদ্যত, তখন তার সামনে যে ঘটি বাটি ছিল, যেগুলোতে পূজার আনুষঙ্গিক আসবাবপত্র, সেটা দিয়ে লক্ষ্মণকে আঘাত করে এবং লক্ষ্মণ সেখানে পড়ে যায়। এত বড় বীর, সে সামান্য আঘাতেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর মেঘনাদ এই সময় অস্ত্রগারে যাওয়ার জন্য মন্দির থেকে বের হচ্ছে, দেখে মন্দিরের গেটে দাঁড়িয়ে আছে তার আপন চাচা বিভীষণ। লক্ষ্মণকে দেখে সে যতটা না বিস্মিত হয়েছিল, তার চেয়েও বেশি বিস্মিত হয়েছে তার চাচা বিভীষণকে দেখে। বলছে, এতক্ষণে বুঝিলাম লক্ষ্মণ কি করে বসিল এখানে। হায় চাচা, উচিত কি তব এ কাজ? তুমি শত্রুকে ঘরে নিয়ে আসলা,
সেজন্য বিভীষণকে সবাই ঘরের শত্রু বলে। মীর জাফর যেমন বিশ্বাসঘাতকতার নাম, পৃথিবীর যেখানেই যেই বিশ্বাসঘাতকতা করে তাকে মানুষ মীর জাফরও বলে গালি দেয়। ঠিক তেমনই ঘরের শত্রু বিভীষণ। যেখানেই পারিবারিক কোনো কলহ হয়, পরিবারের কেউ যখন এরকম কাজ করে, তখনই তাকে বলা হয় বিভীষণ, ঘরের শত্রু। বাইরের কেউ ক্ষতি করতে পারে না ততটা, ভিতরের মানুষ যতটা পারে। বিভীষণ না হলে লক্ষণের পক্ষে এই মন্দিরে এসে কোনোভাবেই পৌঁছানো সম্ভব ছিল না। তখন সে কাকা, যে তার চাচা বিভীষণ, তাকে বলছে, কাকা তোমার এটা মোটেই ভালো কাজ হয়নি, তোমার মনে রাখা দরকার ছিল কোথায় কোন বংশে তোমার জন্ম, তোমার ভাই রাজা, তোমার ভাতিজা এরকম বীর, কোন মায়ের গর্ভে তুমি জন্মেছ, তুমি এই কাজ কি করে করতে পারছো? কিন্তু তোমাকে আমি বকতে পারছি না, তুমি তো আমার চাচা, গুরুজন, কেমনে বকি? তো বিভীষণ মাথা নিচু করে আছে, ভাতিজার চোখের দিকে তাকাতে পারছেন না। কিন্তু ভাতিজা যখন তাকে এভাবে বকে যাচ্ছে, একটা পর্যায়ে সে মাথা তুলে বলছে, আমার কোনো দোষ নেই, আমাকে দোষ দিও না, আমি রামের দাস, আমি তোমাকে এখান থেকে বেরিয়ে অস্ত্র আনতে দিব না। এ কথা যখন শুনেছে মেঘনাদ, তখন সে মেঘের মতোই নাদ করে, কি বললে চাচা তুমি, রামের দাস? বাঘ কি কখনো শিয়ালকে বন্ধু ভাবে? রাজহাঁস কি কখনো নোংরা জলে খেলা করে? তুমি এটা কি করে বলতে পারলে? তোমার এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? আমি মরে যেতাম সেও ভালো, এরকম কথা আমি কেন শুনলাম? বলছে, আমাকে বকে লাভ নেই, তোমার বাবা অপরাধী, তোমার বাবা এই সীতাকে হরণ করে এনে পাপ করেছে, এবং তোমার বাবা আরো অনেক পাপ করেছে, সেই পাপের কারণে আজ লঙ্কাপুরীর এই অবস্থা। সব মারা যাবে, আমি তোমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে রাজি নাই, সেজন্য আমি আগেই রামের আশ্রয় নিয়েছি। এরকম ঘটনা 1971-এও ঘটেছিল, যুগে যুগে এরকম ঘটে, কিছু মানুষ এরকম করেই। এই মানুষগুলো না থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে। যাই হোক, তখন মেঘনাদ বলছে যে হ্যাঁ বুঝলাম, আমার বাবা অপরাধী, কিন্তু কোন শাস্ত্রে আছে বলো তো দেখি যে আপনজন যদি অপরাধ করে তাকে দূরে ফেলে দিতে হবে, তাকে ছেড়ে চলে যেতে হবে? আপনজন সে যদি গুণহীনও হয় সে আপন, আর পর যে সে যতই গুণবান হোক সে পরই থাকে। তুমি এটা কোন শাস্ত্রে পেলে বলো তো যে অপরাধ করলে তাকে ছেড়ে চলে যেতে হবে? তো এই চাচা ভাতিজা যখন এরকম কথা হচ্ছিল, কথোপকথন হচ্ছিল, পক্ষে বিপক্ষে পাল্টা যুক্তি দিচ্ছিল, এই সময় লক্ষণ উঠে মেঘনাদের পেছন থেকে আঘাত করে এবং মেঘনাদ মারা যায়। এই যে চাচা ভাতিজা মানে মেঘনাদ আর বিভীষণ মন্দিরের দুয়ারে দাঁড়িয়ে যে কথাগুলো বলছিল, সেটাই হচ্ছে আমাদের এই কবিতার মূল কথা। বিভীষণের প্রতি মেঘনাদ। এই কবিতার যে ঘটনা বা বক্তব্য,
সেটা খুবই ছোট, খুবই সহজ, কিন্তু তাৎপর্যপূর্ণ। কবিতার ভাষাগুলো হয়তো কঠিন, কারণ মহাকাব্যের ভাষা এবং সেই সময়ের ভাষা এমন ছিল। তো তোমরা যখন পড়বে এই কবিতাটা, তো কঠিন মনে হতে পারে ভাষা দেখে, ভয় পাবার কিছু নেই। একেবারেই সুন্দর, সহজ, সাবলীল এটার বক্তব্যটা। কিছু কঠিন শব্দ আছে, সেটা পাট্টিকা দেওয়া আছে, শব্দার্থ দেওয়া আছে, সেটা দেখলে পারা যাবে। আর কোথাও আটকে গেলে আমরা আছি। তো আমরা আজকে এখানে শেষ করব। আমরা আগামী ক্লাসে কবিতা ধরে ধরে আলোচনা করব। তবে আমার বিশ্বাস, যেটুকু শুনেছ এটুকু যদি মনোযোগ দিয়ে শোনো, কবিতাটা পড়লে তুমি নিজেই বুঝতে পারবে। তো আমরা শেষ করি। যদি এরকম ক্লাস আরও পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো অনায়াসেই পেতে পারো। তো আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।